বাংলাদেশের বর্তমান বুয়েট এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্রদের মধ্যে আন্দোলনের কারণে আমি কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চাই, এটা নিয়ে আজকে আপনাদেরকে কিছু কথা বলবো। আশা করি যারা ধৈর্য আছে তারা ভিডিওটা দেখবেন, আর যাদের ধৈর্য নাই এরা এখনই কেটে পড়েন। বাংলাদেশে 2024 সালে শেখ হাসিনা পতনের জন্য যে আন্দোলন হয়েছিল, সেটা কিন্তু প্রথমে শেখ হাসিনা পতনের আন্দোলন ছিল না, সেটা ছিল একটা কুঠা আন্দোলন। ছাত্ররা বৈষম্য দূর করার জন্য তারা কুঠা প্রথা বাতিল চায়। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বেকার সমস্যা। ছাত্ররা কিছু সংখ্যক পোস্ট চায় যারা যাতে চাকরি করতে পারে। কিন্তু আপনি দেখেন তো, কুঠা প্রথা বাতিল হওয়ার পরেও হয়তোবা এই চাকরির সংখ্যা প্রায় 40-20 হাজার এরকম বাড়ছে। কিন্তু বাংলাদেশে প্রতি বছর অ্যারাউন্ড 10 লক্ষের অধিক বেকার ছাত্র বের হয়, গ্র্যাজুয়েট করে। কিন্তু আমাদের কি ওই জিনিসটা নিয়ে চিন্তা করা উচিত না? আমাদের দেশের একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেমনভাবে আন্দোলনে নেমেছিল, ঠিক সেমভাবে একটা এসএসসি পড়ুয়া ছাত্রও কিন্তু সেই আন্দোলনে শহীদ হয়েছিল। তারাও চায় যে তারা যাতে পড়ালেখা শেষ করে একটা চাকরি করতে চায়। আজকের কথাটুকুলো মনোযোগ দিয়ে শুনুন। এত দৃশ্য দেখাতে পারবো না, অনেকের খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে। কিন্তু ডক্টর ইউনূসকে আমরা বসিয়েছিলাম, তিনি একজন মেধাবী নোবেল লরিয়েট। তাকে আমরা ভেবেছিলাম যে তিনি দেশের সংকট দূর করতে পারবে। তিনি হয়তোবা উন্নত একটা দেশের মতো না বানাতে পারলেও তিনি আমাদেরকে এমন একটা পথ দেখাতে পারবে যার মাধ্যমে বাংলাদেশের বেকার সমস্যা দূর হবে। একটা ইয়াং স্টুডেন্ট সে বের হওয়ার সাথে সাথেই তার ফ্যামিলির হাল ধরতে পারবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা কিন্তু এই যে উদ্যোগ নিয়ে আমরা আন্দোলন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসিয়েছিলাম, তিনি কিন্তু এইটার মধ্যে নাই, তার উপদেষ্টারা এইটার মধ্যে নাই। কিছুদিন পর পর আসিফ মাহমুদ, তারপর মাহফুজ, তারপর তাদের উপদেষ্টাদের বিভিন্ন রকম ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন জনের কন্ট্রোভার্সি আমরা দেখতে পাচ্ছি, যে একজন 400 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, এই সেই অনেক কিছু। কিন্তু আমাদের প্রত্যেক সাধারণ জনগণের, আমাদের বাবা মারা আন্দোলনে তখন নেমেছিল তাদের সন্তানের একটা চাকরি হবে, আর আমরা আন্দোলনে নেমেছিলাম, আমাদের ভাই বোনরা নেমেছিল যে তাদের একটা চাকরি হবে। কিন্তু আমরা তো চেয়েছিলাম কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য না, আমরা চেয়েছিলাম সাধারণ একটা চাকরি পাবো, ফ্যামিলির মুখে হাসি ফোটাবো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক মেধাবী, বুদ্ধিমান, জ্ঞানী, তার বিশ্ব দরবারেও অনেক কানেক্টিভিটি আছে। যে কোনো দেশের প্রেসিডেন্ট তাকে অনেক সম্মান করে, সে প্রধান উপদেষ্টা না থাকাকালীন সময় থেকেও। এটা তার জন্য কিছুই না। কিন্তু একটা কথা আছে, মেধাবী মানুষ হলেই যে সুন্দর দেশ চালাতে পারে, এটা কিন্তু ভুল ধারণা। যেমন শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছিল তিনি অনেক ভালো ভাষণ দিতে পারে, বক্তৃতা করতে পারে। তার বক্তৃতা শোনার পর মানুষের লোম দাঁড়িয়ে যেত, মানুষ যুদ্ধে ঝাঁপায় পড়তে চাইতো। কিন্তু শেখ মুজিবুর রহমান একজন ভালো বক্তা ছিলেন, কিন্তু ভালো দেশ পরিচালক ছিলেন না। কিন্তু দেশ পরিচালনার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুবই ভালো ছিলেন। তিনি বিভিন্ন দেশের সাথে কানেক্টিভিটি মেনটেন করেছিলেন এবং বাংলাদেশের মানুষের যে দুর্ভিক্ষ থেকে উত্তোলনের করে একটা স্টেবল পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলেন। হয়তো অনেকেই ভাবতে পারেন হয়তো আমি কেন জিয়াউর রহমানকে বলছি, যেটা সত্য এটাই বলছি। ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, তারপরে আপনারা শেষে আমাকে মতামত দিবেন। এই অনুসারে আমি চীনে কিছু কাজ করব, ঠিক আছে? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যে আশা নিয়ে বসিয়েছি, তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তিনি একজন প্রধান উপদেষ্টা, দেশ পরিচালনা করছে, আমাদের দেশের নায়ক। তিনি কেন লন্ডনে গিয়ে একজন নেতার সাথে দেখা করবে? আমি রেসপেক্ট করি, ওই নেতাকেও রেসপেক্ট করি, কিন্তু যখন তিনি একজন প্রধান উপদেষ্টা বাংলাদেশের, তিনি কেন একটা দলের দন্না দিয়ে বা একটা দল একটু ধাক্কা দিলেই নড়বড়ে হয়ে যাবে তার সরকার কেন? আমরা জনগণ 2000 মানুষ তাকে জীবন দিয়ে সরকারে বসিয়েছি, কিন্তু তার জনগণের উপর বিশ্বাস রাখা দরকার ছিল। তার কিন্তু গুটি কয়েক দলের উপর বিশ্বাস রেখে তারা একটু চাপ দেয়, বিভিন্ন জায়গায় গিয়ে তাদের বিরুদ্ধে তাদের কথা বলে, তাদের সাথে সমঝোতা করে লন্ডনে গিয়ে। এই জিনিসটার কারণে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করছি। আমি একজন নিজেকে জুলাইয়ের
যোদ্ধা আপনারা বলেন, আমি যোদ্ধা না, আমি ছোটোখাটো একজন মানুষ যে কিনা কথা বলার চেষ্টা করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে। আমি এসব ক্রেডিট নিতে চাই না, কিন্তু আমি চাই আমাদের দেশের বেকার ছাত্ররা, তারা হিউজ পরিমাণ গ্র্যাজুয়েট হচ্ছে, পড়ালেখা শিখতেছে, মানে তারা যে কর্মসংস্থান হবে তার জন্য কিন্তু তার কোনো প্ল্যান নেই। একটা সরকার বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন লাগবে বা ডিসেম্বরে নির্বাচন লাগবে, তোমার তার কথাই কেন শুনতে হবে? তুমি জনগণের কথা কেন শুনছো না? তোমার দরকার ছিল 2000 মানুষের জীবনের বিনিময়ে তোমাকে সরকার প্রধান বানানোর কারণে দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে হলেও তুমি 4 থেকে 5 বছর সময় তুমি ওই সবগুলো দলের কাছে চাইতা। আর যদি দলগুলো না দিত, তুমি জনগণের কাছে চাইতা। জনগণের কাছে চাইলে যদি দেখতো যে তুমি ভালো কিছু করতেছো, তখন জনগণ তোমাকে এমনিই টাইম দিত। তোমার দলের বিভিন্ন উপদেষ্টার নামে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি সৃষ্টি হয়, বিশেষ করে ইয়াং উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ বিভিন্ন জনের নামে, যে তারা বিভিন্ন রকম দুর্নীতির সাথে জড়িত। আমি ওইগুলোতে যাচ্ছি না, পেপার পত্রিকাতে পরে আমি যতটুকু জানতে পারছি। কিন্তু তোমার ক্যাবিনেটের লোকরাও যদি দুর্নীতি করে, শেখ হাসিনার ক্যাবিনেটের লোকরাও যদি দুর্নীতি করে, তাহলে পার্থক্যটা কী হলো? মানে তুমিও তো নিজে দুর্নীতি না করলেও তোমার ক্যাবিনেটের লোকরা যদি দুর্নীতি করে, তার মানে তুমিও দুর্নীতিবাজ। সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে আমাদের আশা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন দেশের সাথে সুন্দর একটা কানেকশন মেনটেন করে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে বাংলাদেশে ইনভাইট করবে, বাংলাদেশে আইনের সুষ্ঠু ব্যবহার থাকবে। সেই জিনিসটা করতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমি বলবো যে কেন ব্যর্থ হয়েছে, কারণ সে বিএনপি সহ জামাত এরকম বড় বড় দলগুলোকে সে ভয় পাচ্ছে। তাদের দলের নেতাকর্মীরা যদি একটা খুব খারাপ কাজও করে বা পাথর দিয়ে মানুষ হত্যা করে বা সিলেটের সাদা পাথর তুলে নিয়ে তাদের বাড়িতে বা বিক্রি করে দেয়, তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস তার পদ বা গদি হারানোর ভয়ে সে কিন্তু তাদের এগেনস্টে কোনো কথা বলছে না বা তাদেরকে অ্যারেস্ট করাচ্ছে না। যখন সাদা পাথর চুরি হয়ে যাচ্ছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তখন ওদেরকে অ্যারেস্ট করানো। এই যে একটা জিনিস দেখুন, তিনি আতঙ্কে থাকবে কেন? তিনি জনগণের সরকার, 2000 মানুষের রক্তের বিনিময়ে সরকার গঠন করেছে। আর সাধারণ ছাত্ররা বলতে শুধু 6 জন সমন্বয়ক না, ছাত্র, রিক্সাওয়ালা, অটো ড্রাইভার থেকে শুরু করে সবাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, কারণ তারা তাদের ভাগ্যের পরিবর্তন চায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেছে জাস্ট 1 বছরের উপরে হয়েছে, কিন্তু কোনো নমুনা কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিছু পরিবর্তন হয়েছে, আমি বলবো না, বেশ কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা যে একটা মেসিভ পরিবর্তনের আইডিয়া চাচ্ছিলাম ওনার কাছ থেকে, সেই মেসিভ পরিবর্তনের আইডিয়াটা কিন্তু আমরা পাইনি। আমরা সম্পূর্ণরূপে ওনার কাছে যে এক্সপেকটেশন ছিল, আমরা ব্যর্থ হয়েছি। ওনাকে বলবো না উনি ব্যর্থ হয়েছে, কারণ ওনাকে আমরা বসিয়েছিলাম, ওনাকে অনেক সাপোর্ট করেছি। আমরা ব্যর্থ হয়েছি। উনি ভয় পায় কেন? কারণ 1 বছর আগেও যাদের কোনো অস্তিত্ব ছিল না, যারা একটা আন্দোলন করার সুযোগ পেত না, যাদেরকে জেলে রিমান্ডে নিয়ে হেনস্থা করা হতো, পিটানো হতো, সেই মানুষগুলো হঠাৎ করে বাঘ হয়ে গিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ফেক বাঘগুলোকে ভয় পাচ্ছে কেন? ইউনূসের তো জনগণকে ভয় পাওয়ার উচিত ছিল। ইউনূসের উচিত ছিল সাধারণ মানুষ যারা আছে তাদের কথা ভাবা এবং তার একটা আমাদেরকে ইনফরমেশন দেওয়া বা সাধারণ মানুষদের সামনে কিছু তথ্য পেশ করা, যে বাংলাদেশে 5 বছরের ভিতরে 5 লক্ষ বা 5,000, 50,000 এরকম বিদেশি কোম্পানি বাংলাদেশে আসবে, বাংলাদেশে এরকম বিনিয়োগ হবে, বাংলাদেশে কর্মসংস্থান মানুষের হবে। যে জিনিসটা বাংলাদেশের প্রধান ক্রাইসিস, কর্মসংস্থান, এই কর্মসংস্থানের জন্য একটা সরকার কিন্তু পতন হয়ে গেল। এখন বর্তমানে বুয়েট, তারপর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা তারা কিন্তু জাস্ট একটা সরকারি চাকরি চায়। এই সরকারি চাকরিটা চায় দেখেই কিন্তু তারা আন্দোলন করতেছে। আর এই চাকরি যদি অ্যাভেলেবল থাকতো বাংলাদেশে, বুয়েটের একটা ছেলে বের হওয়ার সাথে সাথে যদি সে 1 লাখ টাকা বেতন পেত, ডিপ্লোমার একটা ছেলে বের হওয়ার সাথে সাথেই যদি 60-70 হাজার টাকা বেতন পেত, তাহলে কিন্তু কেউ সরকারি চাকরির পিছনে ছুটতো না। এই যে বুয়েটের ছেলেরা, তারা
দশম গ্রেডের চাকরি চায় তারা কিন্তু সব মিলিয়ে 24,000 টাকা বেতন পাবে। একটা দশম গ্রেডের চাকরিতে 24 থেকে 28,000 এর উপরে কিন্তু পাওয়া যায় না। কিন্তু একটা বুয়েটের ছাত্র তার কোয়ালিটি কি এই 24 থেকে 28,000 টাকা পাওয়া? সে তো যাওয়ার সাথে সাথে এখানে গিয়ে দুর্নীতি করবেই, কারণ 24, 25, 27,000 টাকা দিয়ে কিন্তু এখন কিছুই হয় না। সো দুর্নীতি করবে, টাকা কামাবে, ঘুষ খাবে। তাদেরও তো একটা টার্গেট আছে, কারণ সবাই এত কষ্ট করে পড়ালেখা করছে, তাদের প্রতি একটা এক্সপেকটেশন আছে পরিবারের, যে তারা অনেক কিছু করবে, পরিবারের কন্ট্রিবিউট করবে। সো বাধ্য হয়েই তাদের দুর্নীতি করতে হয়, কারণ আমাদের দেশের সিস্টেম ভালো না। আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কেন ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত ভালোবাসার পরেও তাকে রাষ্ট্রনায়ক হিসেবে আমি তার পদত্যাগ চাই। এবং আপনারা আশা করি কমেন্টে জানাবেন আমার কথাগুলো কেমন লাগলো। আমি খুব সুন্দর করে কথা বলতে পারি না, তারপরেও চেষ্টা করেছি আপনাদের সামনে একটু পেশ করার। আমাদের দেশ যে এক্সপেকটেশন নিয়ে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম, সেটা সম্পূর্ণভাবে আমরা কোনো রুট ম্যাপ পাইনি তার কাছ থেকে। সে শুধু একটা নির্বাচন নিয়ে আছে, সে শুধু লন্ডনে গিয়ে আতাত করা নিয়ে আছে। আমরা চাই আমাদের পরবর্তী রাষ্ট্রনায়ক যে হবে সে বেকার সমস্যা দূর করবে। ধন্যবাদ।